গভীর সমুদ্রের তলদেশে দুই রাজ্য ছিল। দুই রাজ্যের দুই মেরুতে বাস করত মৎস্যকুমারী আলোকমালা ও বিশাখা নাগিন। মৎস্যকুমারী আলোকমালা ও বিশাখা নাগিনের মাঝে ছিল বন্ধুত্বের সম্পর্ক। আলোকমালা, আলোকমালা, তুই কি কক্ষে আছিস? এই তো আলোকমালা। আরে নাগিন, তুই দেখ, এদিকে চেয়ে দেখ, আমি ডিম দিয়েছি। তুই ডিম দিয়েছিস? আমিও তোকে এই সংবাদটাই দিতে এসেছিলাম। আমিও ডিম দিয়েছি। এ তো খুশির সংবাদ, আমরা দুই বান্ধবী একসাথে ডিম দিয়েছি। আমি তোর জন্য স্থলভাগ থেকে পদ্ম ফুল এনেছি। তুই তো পদ্ম অনেক পছন্দ করিস, তাই নিয়ে এলাম। ভালো করেছিস, ওই টেবিলে পদ্মগুলো রেখে দে। আর তুই তাড়াতাড়ি প্রাসাদে ফিরে যা, তোর ডিম প্রাসাদে একা আছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। চল, আমি তোকে এগিয়ে দিচ্ছি। এরপর দুই বান্ধবী গল্প করতে করতে যেতে থাকে। এমন সময় হঠাৎ এই তো নাগিন, তোকে আমি পেয়ে গেছি। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন তুই আমায় চরম অপমান করেছিলি, তার শাস্তি তোকে পেতেই হবে। ডনা রাক্ষসী, তুই? বিশাখা, তুই একদম ভয় পাস না, আমি তো আছি। ওই ডাইনি তোর কিচ্ছু করতে পারবে না। বরাবর শুনেছি নাগিনরা মৎস্যকুমারীর শত্রু হয়, আর এখানে তো দেখি উল্টো, মৎস্যকুমারীর বন্ধু নাগিন। তোদের যখন এতই বন্ধুত্ব, তবে আজ তোদের দুজনকেই মারবো। এই বলে ডনা রাক্ষসী তার জাদু শক্তি প্রয়োগ করে, আর নাগিন ও মৎস্যকুমারী তাদের শক্তি দিয়ে তা প্রতিহত করে। এভাবেই চলতে থাকে তাদের যুদ্ধ। এক পর্যায়ে এসে তারা মায়া শক্তি ছেড়ে অস্ত্র দ্বারা যুদ্ধ করতে থাকে। আলোকমালা, আমাকে বাঁচাতে তুই কি করলি? এখনই এখান থেকে পালাতে হবে। সুযোগ বুঝে ডনা রাক্ষসী সেখান থেকে পালিয়ে যায়। আর আলোকমালা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমি ওই ডনাকে ছাড়বো না, আমি এক্ষুনি ওকে ধ্বংস করব। যাস না বিশাখা, আমার সময় শেষ হয়ে আসছে। আমি জানি আমি আর বাঁচবো না। বিশাখা, ওকে আমার ডিমটা আছে, তুই আমার ডিমটাকে রক্ষা করিস, তাকে পৃথিবীর আলো। কথা শেষ না করতেই আলোকমালা মৃত্যুবরণ করে। আলোকমালার মৃত্যুতে বিশাখা নাগিন অনেক ভেঙে পড়ে। এরপর বিশাখা নাগিন মৎস্যকুমারীর কক্ষ থেকে তার ডিম নিয়ে নাগরাজ্যে চলে আসে, আর নিজের ডিমের সাথে মৎস্যকুমারীর ডিম রেখে তাতে তা দিতে শুরু করে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর ডিম ফুটেও ফুটফুটে দুটি বাচ্চার জন্ম হয়। আমার দুই কন্যা, আজ থেকে আমি তোদের নাম দিলাম বিন্দু নাগিন আর মুক্তমালা। আমি তোদের আদর, স্নেহ, ভালোবাসায় বড় করে তুলব। এরপর নাগিন তার দুই কন্যাকেই সমান ভালোবাসা দিয়ে আগলে রাখত। সে কখনো মৎস্যকুমারীর কন্যা মুক্তমালাকে আলাদা চোখে দেখত না, নিজের সন্তানের মতোই ভালোবাসত। এভাবেই কেটে যায় 5টি বছর। এখন মুক্তমালা আর বিন্দু নাগিন অনেকটাই বড় হয়ে গেছে। বিন্দু, আমাকে বলটা দে।
হয়েছে? কে কাঁদছে? এ কি মুক্ত, তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা? বিন্দু জোরে বল ছুঁড়েছে, বল এসে আমার মাথায় লেগেছে মা। মা, আমি ইচ্ছে করে ওর মাথায় লাগাইনি, আর দোষটা মুক্তর নিজের। ও বল ধরে বাদ দিয়ে নিচু হয়ে মাথা এগিয়ে দিয়েছে, তাই তো বল লেগেছে। খেলতে পারে না, খেলতে এসেছে। বিন্দু চুপ, একদম চুপ। আমি জানি সব দোষ তোর। তুই সব সময় আমার মেয়েকে ব্যথা দিস। তুই জানিস না ও ব্যথা সহ্য করতে পারে না? কেন মা, ও কি মোমের পুতুল নাকি যে ব্যথা সহ্য করতে পারে না? কই, আমি ব্যথা পেলে তো তুমি এভাবে বলো না। বিন্দু, একটা চড় দিয়ে তোমার দাঁত ভেঙে দেব। খুব বড় বড় কথা বলতে শিখেছো তাই না? নিজে দোষ করেছো, আবার দিমাগ দেখাচ্ছ। যাও, নিজের কক্ষে যাও। মুক্ত, চলো তোমা, কক্ষে চলো, তোর বিশ্রাম নিতে হবে। বিশাখা নাগিন মুক্তমালাকে নিয়ে চলে যায়। এদিকে মা সব সময় মুক্তমালাকে বেশি ভালোবাসে, যেন মনে হয় ওই একমাত্র মায়ের সন্তান আর আমি পর। মুক্তমালা তো দেখতেও আমাদের মতন নয়। সত্যি কি আমার বোন নাকি অন্য কেউ? বিন্দু যখন এসব নিয়ে ভাবছিল, অন্যদিকে বিন্দু আর মা একই রকম দেখতে। এই রাজ্যে সকলেই মায়ের মতো দেখতে, তবে আমি কেন অন্যরকম? তবে কি আমি এই রাজ্যের কেউ নই? কে বলেছে তুই এই রাজ্যের কেউ নস? তুই আমার মেয়ে। আসলে বিধাতার আশীর্বাদে তুই এমন দেখতে হয়েছিস। এতে তো আমাদের কোনো সমস্যা নেই। তবে তুই এমন কেন করছিস? মুক্ত, সব সময় একটা কথা মনে রাখবি, আমি তোর মা আর তুই আমার মেয়ে, এটাই সত্য। কি রে মুক্ত, তুই এখনো শুয়ে আছিস? স্কুলে যাবি না? আচ্ছা ঠিক আছে, আমি তবে একাই যাচ্ছি। মা একদম আমাকে ভালোবাসে না। আমি অসুস্থ হলে মা তাও আমাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেয়। আর মুক্তর বেলায় সব ছাড়, মনে হচ্ছে মুক্তই মায়ের আসল সন্তান আর আমি নকল। কি সব বলছো? তুমি আবার কে? আমি ডনা রাক্ষসী। আমি তোমার মায়ের বন্ধু ছিলাম, কিন্তু ওই মৎস্যকুমারী আমার আর তোমার মায়ের বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে। জানো তো, মৎস্যকুমারী আলোকমালা তোমার মাকে জাদুটোনা করে বশে রেখেছে, আর নিজের সন্তানকে তোমার মায়ের কাছে দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। এজন্যই তো তোমার মা তোমার থেকে মুক্তকেই ভালোবাসে আর আমাকেও শত্রু ভাবে। তবে আমি এসব আর মেনে নেব না। ওই শত্রুর মেয়ে আমাদের রাজ্যে কিছুতেই থাকতে পারবে না। বিন্দু, ওই মুক্তমালাকে আমার কাছে এনে দাও, আমি ওর ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আমি আজ বিকেলেই মুক্তকে নিয়ে চলে আসব। তোর এখন কেমন লাগছে মুক্ত? আগের থেকে ভালো রে। তবে তো তুই এখন সুস্থ, চল আমার সাথে। কিন্তু যাবোটা কোথায়? মা বকবে তো? বকবে না, আমরা যাবো আর আসবো। এরপর বিন্দু নাগিন জোর করে মুক্তমালাকে নিয়ে বেরিয়ে পড়ে, আর বিন্দু মুক্তমালাকে নিয়ে ডাইনির গুহায় আসে। এই যে, আমি আমাদের শত্রুর মেয়েকে নিয়ে এসেছি। এসব তুই কি বলছিস বিন্দু? আমি তোর বোন, আর তুই আমাকে এই রাক্ষসীর হাতে তুলে দিচ্ছিস? হ্যাঁ তুলে দিচ্ছি, কারণ তুই আমার বোন নস। তুই আমাদের শত্রু আলোকমালার কন্যা মুক্তমালা। এবার থাক তুই এখানে। এরপর বিন্দু নাগিন মুক্তমালাকে সেখানে রেখে প্রাসাদে চলে আসে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়, রাত পেরিয়ে ভোর, কিন্তু মুক্ত বাড়ি না ফেরায় বিশাখা নাগিন ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে মুক্তকে অনেক খোঁজে, কিন্তু কোথাও পায় না।
আমার মেয়েটা কোথায় চলে গেল? বিন্দু, সত্যি করে বল, মুক্ত কোথায়? আমি জানি তুই সবটা জানিস। তোমার এখনো বয়স কাটেনি একজন শত্রুর মেয়ের জন্য এত দরদ? তাই আমি ওই আপদটাকে তোমার পুরনো বন্ধু ডনা রাক্ষসীর কাছে দিয়ে এসেছি। তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। তুই নিজেও জানিস না তুই কি করেছিস। ওই ডনা আমার চিরশত্রু। একদিন ওই ডনার হাত থেকে আমাকে বাঁচাতে মুক্তমালার মা নিজের জীবন দিয়েছে। তাই সেই ঋণ পরিশোধ করতে আমি মুক্তকে নিজের সন্তানের মতো করে বড় করেছি। আর তুই কিনা আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি না জেনে ভুল করেছি। আমাদের মুক্তকে বাঁচাতে হবে। দুজনেই ডাইনির গুহায় যায়। ডাইনি মুক্তকে বলে দিতে যাবে, তখনই নাগিন চলে আসে। এবার তোকে বলি দিয়ে আমি আমার শক্তি বৃদ্ধি করব। তোর সেই আশা পূরণ হবে না। তোকে এবার আমার হাতে মরতে হবে। আহ! তুই ঠিক আছিস তো? চল বাড়ি চল। তবে তখন যে তুই বললি আমি নাকি তোর বোন নই, আমি শত্রুর মেয়ে। আরে আমি ওসব মিথ্যে বলেছি, আসলে তোকে হিংসে করতাম তো তাই। যাকে এবার বাড়ি চল। এরপর সকলে প্রাসাদে ফিরে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।